নমস্কার। আবারও তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকের ভিডিওটা হচ্ছে একটা গল্প। তো আশা করি তোমরা গল্প সবাই শুনতে ভালোবাসো। ছোটরা তো খুবই ভালোবাসে, তবে বড়রাও ভালোবাসে। কিন্তু একটা মুশকিলের ব্যাপার কি বলতো, যে গল্প কিন্তু এখনকার যুগে আর কেউ শোনাতে চায় না। আর গল্প আমরা দাদু ঠাকুমার মুখে এখন আর খুব বেশি একটা শুনতেও পাই না। তাহলে এই শোনাতে না পারাটা গল্পের কাছে যেমন একটা দুঃখের, তেমনি যারা গল্প শোনার শ্রোতা তাদের কাছে তো বটেই। তো আমি আজ তোমাদের সামনে একটা গল্প বলবো। আচ্ছা দেখো, গল্প তো বটেই, এই গল্প যদি একটা ভূতের হয়, অর্থাৎ একটা ভূতের গল্প হয়, তাহলে কেমন লাগবে? সেটা আলাদা স্বাদ, তাই না? তো তোমাদেরকে এরকম একটা ভূতের গল্প আজ শোনাবো। তবে হ্যাঁ, দাদু ঠাকুমার মুখ থেকে তোমরা যে গল্পগুলো শুনবে সেটা যেমন রোমাঞ্চকর হবে, সেটা যেমন একটা খুব সুন্দর পরিবেশনা হবে, আমার আমার হয়তো সেটা অতটা নাও হতে পারে। তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবু আশা করছি আমি তোমাদেরকে মনোরঞ্জিত করতে পারবো, আর তোমাদের গল্পটা শুনতেও খুব ভালো লাগবে। ও হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এই গল্পটা কিন্তু ক্লাস 11-এর যারা পড়ছো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের, তাদের পাঠ্যসূচিতে এই গল্পটা কিন্তু আছে। তাদের সেকেন্ড সেমিস্টারে তাদের ইংরাজি বিষয়ে এই গল্পটা কিন্তু লোক কাহিনী হিসেবে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গল্পটির একজন লেখক আছে যার নাম লালবিহারী দে। গল্পটা ইংরেজিতে দেওয়া আছে আমাদের, ওই যে বললাম, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে এই গল্পটি রাখা হয়েছে ফোক টেলসের আন্ডারে। এই গল্পটা হচ্ছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, অর্থাৎ ভূত ব্রাহ্মণ। তো এই ভূত ব্রাহ্মণের গল্প একটা ভুতুড়ে গল্প। একটা ভুতুড়ে গল্প তোমাদেরকে আমি শোনাচ্ছি, তোমরা খুব মন দিয়ে শোনো। আর যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, বা যাদের বাড়িতে খুব ছোট আছে কেউ, তাদেরকে কিন্তু তোমরা এই গল্পটা শোনাতে পারবে। তোমাদের ঝুলিতেও একটা গল্প সঞ্চিত হয়ে থাকবে। তো চলো, কথা না বাড়িয়ে আমরা গল্পটা শুনে নিই। গল্পটা হচ্ছে, একটা গ্রামে, একটা প্রত্যন্ত গ্রামে এক ব্রাহ্মণ বাস করত। ব্রাহ্মণ আর ব্রাহ্মণের মা মিলে সংসারে থাকত। এবং বহুদিন আগেকার কথা, ব্রাহ্মণ এক এমন একটা বয়সে এসে পৌঁছেছে যেখানে তার বিবাহযোগ্য সময় উপস্থিত হয়েছে, এবং বিবাহের জন্য ব্রাহ্মণের পাত্রী দেখা শুরু হয়। কিন্তু দুর্ভাগ্যবশত ব্রাহ্মণ কুলীন না হয়। কুলীন কথাটির অর্থ হচ্ছে একটা ব্রাহ্মণেরই একটা উচ্চ শ্রেণী। এই ব্রাহ্মণের উচ্চ শ্রেণীকে আমরা কুলীন বলে নির্দেশ করি। তো সে ব্রাহ্মণ উচ্চ শ্রেণীর না হওয়ায়, অর্থাৎ কুলীন না হওয়ায়, তার বিবাহের প্রচণ্ড অসুবিধা হয়। তার পাত্রী পাওয়া যায় না। নানা রকমের চেষ্টা, মহাজনের কাছে যাওয়া, টাকা নেওয়া, এইভাবে ব্রাহ্মণ কষ্টে ক্লিষ্টে কোনোভাবে তার বিবাহের যে সমস্যা সেটা মেটাতে বা নিষ্পত্তি করতে সে সফল হয়। কালক্রমে কিছুদিন যাবৎ বাদেই তার বিবাহ হয়ে যায়, এবং এই বিবাহ হওয়ার জন্য ব্রাহ্মণ নিজেই টাকা দিতে চেয়েছিল যে পাত্রী তার বাড়িতে, কিন্তু তবুও তার বিবাহ হচ্ছিল না। কেউ রাজি হচ্ছিল না এই ব্রাহ্মণের সঙ্গে বিয়ে দিতে, পাত্রীও পাওয়া যাচ্ছিল না। তবুও কোনো রকমে তার চেষ্টায় বিবাহটি সম্পন্ন হয়। বিবাহ হয়ে যাওয়ার পর সংসারের চাপ স্বভাবতই ব্রাহ্মণের ঘাড়ে এসে চাপে, এবং এই সংসারের চাপ যখন ব্রাহ্মণের ঘাড়ে এসে চাপলো, তখন ব্রাহ্মণ কি হয়, এই সংসার চালাতে তার হাঁসফাঁস অবস্থা। একে তো গরিব, তার উপর কুলীন নয়, কোনো রকম কষ্টে ক্লিষ্টে বিয়ে হয়েছে। এরকমভাবে সংসার চলতে চলতে কিছুদিন যাবৎ কাটলো। তারপর ব্রাহ্মণ তার বৃদ্ধা মা এবং তার সদ্য বিবাহিতা স্ত্রীকে তিনি একদিন বললেন, এভাবে তো আমাদের সংসার চলছে না, আমার সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। তাহলে আমি কিছু টাকা, ভালো টাকা রোজগারের জন্য আমাকে শহরে যেতে হবে। শহরের কাজ সেরে আমি বেশ কিছু টাকা সঞ্চয় করে আবার বাড়ি ফিরে আসব।
এই কথা বলে মায়ের ও স্ত্রীর সম্মতি নিয়ে ব্রাহ্মণ একটা দিনক্ষণ দেখে রওনা হয় শহরের উদ্দেশ্যে। ঘটনাক্রমে যেদিন ব্রাহ্মণ রওনা হলো শহরের উদ্দেশ্যে, সেই দিনই সন্ধ্যাবেলায় এক ভূত ব্রাহ্মণের রূপ ধরেই, হুবহু এক ব্রাহ্মণের মতো একই রকম দেখতে, এই ব্রাহ্মণের রূপ ধরে সে কি করে, সে ওই ব্রাহ্মণের বাড়িতে ছলে বলে কৌশলে প্রবেশ করে। প্রবেশ করার পর ব্রাহ্মণের স্ত্রী এবং মা জিজ্ঞেস করে, এ কি, তুমি যে বললে শহরে কাজে যাচ্ছ, তো আজই গেলে আবার চলেও এলে? সেই ব্রাহ্মণের ভূত, অর্থাৎ ভূত ব্রাহ্মণ, এ তো আসল ব্রাহ্মণ নয়, এ এক ভূত, এক গাছে থাকা ভূত। তো সেই ভূত কি হলো, ব্রাহ্মণের রূপ ধরে এসেছে। বলল যে না, চলে এলাম, আজকের দিনটা খুব একটু ভালো না, আজ দিনটা বেশ মন্দ বলে আমার আর কাজে যেতে ইচ্ছা করলো না, তবে সারাদিন পর আমি কিছু টাকা সঞ্চয় করেছি, এই টাকা দিয়ে আমাদের চলে যাবে কিছুদিন, কোনো অসুবিধা হবে না। এই বলে ভূত ব্রাহ্মণ জেকে বসলো ব্রাহ্মণের পরিবারে। ব্যাস, অগত্যায় ব্রাহ্মণ মানে অর্থাৎ কাজ করছে একদিকে, আর এদিকে ভূত ব্রাহ্মণ ব্রাহ্মণের সংসারে ওই ব্রাহ্মণের রূপ ধরে ব্রাহ্মণী অর্থাৎ ব্রাহ্মণের স্ত্রী আর তার বৃদ্ধা মায়ের সঙ্গে বেশ ব্রাহ্মণের জায়গা দখল করে সংসার করে যাচ্ছে। পাড়া প্রতিবেশী লোকালয় সবাই এই ভূত ব্রাহ্মণকে ব্রাহ্মণ ভেবে তার ব্রাহ্মণের মতোই তারা তার সঙ্গে আচরণ করে, তাকেই ব্রাহ্মণ বলে চেনে জানে, কেউ তারা বুঝতে পারে না যে এ তো ব্রাহ্মণ নয়। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আসল ব্রাহ্মণ একদিন বাড়িতে আসে, এবং আসার পরে ঘর ঢোকার আগেই সে হতবাক হয়ে যায় ওই ব্রাহ্মণকে দেখে। সে বলে, কি মনে মনে, এ তো আমারই রূপ, আমার মতোই দেখতে, এ কি করে সম্ভব? এই ভূত ব্রাহ্মণ প্রচন্ড চালাক, তাই ভূত ব্রাহ্মণ নিজেকে ব্রাহ্মণ বলে ইতিমধ্যে প্রতিষ্ঠা করে নিয়েছে তার গ্রামে, তার পাড়া প্রতিবেশী এবং তার সংসারেও। এদিকে ওই ব্রাহ্মণ এসে, ওই ব্রাহ্মণ নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করলেও ভূত ব্রাহ্মণের কৌশলে, এবং ভূত ব্রাহ্মণ যেহেতু প্রতিষ্ঠা লাভ করেই আছে ইতিমধ্যে, সেহেতু বাড়ির লোকও কিছুটা দ্বিধায় পড়ে বুঝতে পারে না যে কে আসল ব্রাহ্মণ, কিন্তু ভূত ব্রাহ্মণকে তারা ব্রাহ্মণ বলে মেনে আসল ব্রাহ্মণকে তার অধিকার থেকে বঞ্চিত করে তারা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আসল ব্রাহ্মণ প্রচন্ড দুঃখে যন্ত্রণায় বাড়ি থেকে বেরিয়ে তিনি রাজার কাছে ছোটে বিচার চাইতে। রাজা রাজসভায় বিচারের জন্য তার মন্ত্রী থেকে শুরু করে সকলকে ডাকে। ভূত ব্রাহ্মণ আসল ব্রাহ্মণ দুজনেই এসে পরের দিন উপস্থিত হয়, কিন্তু রাজা নিজেও এতটাই হতভম্ব হয়ে যায়, এতটাই দুজনকে দেখে দ্বিধায় পড়ে যায়, সমস্যায় পড়ে যায়, যে রাজা সঠিক বিচার করতে পারে না যে কে আসল ব্রাহ্মণ আর কে ভূত ব্রাহ্মণ। এইভাবে রাজা পরের দিন আবার বিচারের তারিখ নির্দেশ করে, তারিখের পর তারিখ পেরোয়, রাজাও সঠিক বিচারের জন্য কি করবে বুঝতে না পেরে তারিখের পর তারিখ দেয়। আর এইদিকে সঠিক ব্রাহ্মণ অর্থাৎ আসল ব্রাহ্মণ সে দুঃখে অসহায়ভাবে কাঁদতে কাঁদতে একটা রাস্তা দিয়ে, মাঠের পাশে একটা রাস্তা দিয়ে সে পেরিয়ে যায়, প্রত্যেক দিন কাঁদতে কাঁদতে সঠিক বিচারের আশায়। আর ভূত ব্রাহ্মণ রীতিমতো ব্রাহ্মণের রূপ ধরে ব্রাহ্মণীর সঙ্গে এবং তার বৃদ্ধা মায়ের সঙ্গে, অর্থাৎ আসল ব্রাহ্মণের বৃদ্ধা মায়ের সঙ্গে সংসার চালাতে থাকে, সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে থাকে। আর রাজাও বুঝতে পারে না যে বিচার কি করে আমি সম্পন্ন করব, তাই তারিখের পর তারিখ দিয়ে যায়। এই আসল ব্রাহ্মণ যে রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে প্রতিদিন পেরিয়ে যায়, সেই রাস্তার পাশে একটা চারণভূমি আছে যেখানে অনেক ছাগল গরু চড়ে, এবং সেখানে কিছু রাখাল বালক খেলা করে। এই রাখাল বালকদের কেউ রাজার বেশ ধরে, কেউ মন্ত্রীর বেশ, কেউ পেয়াদা, এরকম ভাবে কেউ মনিব, এরকম নানা রকম বেশ ধরে খেলা করে। এদেরই রাখাল রাজা
একদিন বলল যে এই ব্রাহ্মণ এই রাস্তা দিয়ে পেরিয়ে যাওয়া একজন ব্যক্তি যিনি প্রতিদিন কাঁদতে কাঁদতে যায়, তাকে ডেকে আনো তো। পাহারাদার বা পেয়াদাদেরকে এই রাখাল রাজা আদেশ দেয় ওই ব্যক্তিটিকে তার কাছে হাজির করার। এই রাখাল রাজার এই ব্যক্তিগুলো, এই পাহারাদারগুলো গিয়ে ওই ব্যক্তিটিকে ডেকে আনে এবং রাখাল রাজা তাকে জিজ্ঞেস করে, তুমি প্রতিদিন কাঁদতে কাঁদতে এদিকে পেরিয়ে যাও কেন, কি হয়েছে তোমার? আসল ব্রাহ্মণ দুঃখ কষ্টে বিরহে তার সমস্ত ঘটনা রাখাল রাজাকে বর্ণনা করে এবং রাখাল রাজা ব্রাহ্মণকে তখন একটা উপদেশ দেয় যে তুমি যদি তোমার যে বঞ্চিত হওয়া বা এই তোমার বিচারের ভার রাজার কাছ থেকে এনে আমাকে দাও, তাহলে কিন্তু আমি তোমার সঠিক বিচার করে তোমার সঠিক অধিকার ফিরিয়ে দিতে পারবো। ব্রাহ্মণ যথারীতি রাজার কাছে ছোটে, রাজার কাছে গিয়ে সমস্ত রাখাল রাজার কথা ব্যাখ্যা করে। রাজা নিজে যেহেতু সমস্যার সমাধান করতে পারছিল না, তাই সঙ্গে সঙ্গেই সে রাখাল রাজাকে বিচারের ভার হস্তান্তর করে। এর ফলে রাখাল রাজা বিচারের জন্য পরের দিন রাজসভায় আসল ব্রাহ্মণ, ভূত ব্রাহ্মণ এবং সকলকে হাজির থাকার নির্দেশ দেয়। রাখাল রাজা পরের দিন ঠিক সময় রাজসভায় হাজির হয়, দেখে সবাই হাজির আছে সে হাজিরা বিচারালয়ে, এবং রাখাল রাজার সাথে থাকে একটা ছোট্ট একটা কাঁচের শিশি বা বোতল টাইপের একটা জিনিস। সেই জিনিসটা রাজসভার সামনে সে রাখে এবং সে বলে, এখন কে সঠিক ব্রাহ্মণ আর কে নয় বা কে নকল তা এক্ষুনি আমি প্রমাণ করে দেব। যে সঠিক ব্রাহ্মণ সেই একমাত্র এই শিশির মধ্যে অর্থাৎ শিশির ভেতরে প্রবেশ করতে পারবে, আর যে নকল সে প্রবেশ করতে পারবে না। তখন যিনি আসল ব্রাহ্মণ সে তো ক্রুদ্ধ হয়, রেগে যায় এবং সে বলে, এ কি করে সম্ভব? একটা মানুষ কি কখনো একটা শিশিতে প্রবেশ করতে পারে? এটা কি ওই ছোট্ট শিশিতে? এটা কি কখনো সম্ভব? এটা কোনোদিনই হতে পারে না। এভাবে আমাকে বঞ্চিত করতে পারো না, ঠকাতে পারো না তুমি। তখন বলল, না পারে। আমি এবার রাখাল রাজা ভূত ব্রাহ্মণের দিকে নির্দেশ করে বলে, যদি তুমি এই শিশিতে প্রবেশ করতে পারো, যদি তুমি এই শিশির ভেতর গিয়ে নিজেকে প্রমাণ করতে পারো যে তুমি এর মধ্যে প্রবেশ করতে সক্ষম, তাহলে কিন্তু তুমি আসল ব্রাহ্মণ বলে পরিচিতি লাভ করবে এবং সব অধিকার তোমার কাছে থাকবে। আর যদি তুমি না পারো তাহলে জানবো তুমি নকল ব্রাহ্মণ। কে পারবে এবার বলো? ভূত ব্রাহ্মণ সাথে সাথে বলে, এটা আমিই পারবো, এটা কোনো ব্যাপার নয় আমার কাছে। তো বললো যে ঠিক আছে, যদি তুমি পারো এই শিশির ভেতর প্রবেশ করতে, তাহলে সব অধিকার তোমার আর তুমি আসল ব্রাহ্মণ বলে পরিচিতি লাভ করবে। কথা বলা মাত্রই সবাইকে হতচকিত স্তম্ভিত করে ভূত ব্রাহ্মণ নিজেকে অতি ক্ষুদ্র একটা পতঙ্গের মতো রূপ করে সে ওই শিশির মধ্যে প্রবেশ করে এবং শিশির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শিশির ঢাকনা বা কক যেটা বলে সেটা আটকে দেয় রাখাল রাজা, এবং আটকে দেওয়ার পরে ওই ব্রাহ্মণ ভূত শিশির ভেতর আটকে থেকে যায়। এবার রাখাল রাজা বলে যে এই ভূত ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণের রূপ ধরেছিল, আর আসল ব্রাহ্মণ হচ্ছে ইনি। সবাই আসল ব্রাহ্মণকে মেনে নেয়, তার অধিকার ফিরিয়ে দেয়, এবং আসল ব্রাহ্মণকে রাখাল রাজা নির্দেশ দেয়, এই শিশিটি নিয়ে যাও, নিয়ে দূরে ওই সাগর তীরে তুমি এটাকে এইভাবেই ছুঁড়ে ফেলে দেবে। তারপর আসল ব্রাহ্মণ তার সকল অধিকার ফিরে পায়, হাসি মুখে বাড়িতে ফিরে যায় এবং সুখীভাবে বাকি দিনগুলো সংসার ধর্ম পালন করে। আজকের গল্প এটুকুই। কেমন লাগলো তোমাদের গল্পটা তোমরা আমাকে জানিও। যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের এরকম আরও গল্প শুনতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করো, আর
এরকম আরও তোমাদের অনেক কিছু শিক্ষামূলক গল্প নিয়ে হাজির হব। তাই একটা কথা কি, চালাকি দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না, সত্যের জয় চিরকাল। তো এরকমভাবে এই একটা শিক্ষামূলক গল্প, এটা শুধু শিক্ষামূলক গল্পই বলবো না, এটা ক্লাস 11-এর আবার বলছি দ্বিতীয় সেমিস্টারের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে সিলেবাস, সেখানে কিন্তু এটা ফোক টেলসের আন্ডারে অর্থাৎ লোককাহিনীর আন্ডারে এই গল্পটি অন্তর্ভুক্ত হয়েছে এবং এখান থেকে 5 মার্কসের কোশ্চেন কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় আসবে তোমাদের। তাই যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো তারা কিন্তু গল্পটা খুব মনোযোগ সহকারে এই গল্পটা শুনবে এবং আশা করি তোমাদের সব ধারণা পরিষ্কার হয়ে যাবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ, ভালো থেকো।